নমস্কার। 2021-এর নির্বাচন আর মাত্র কয়েকটা দিন পরে এবং প্রত্যেকটি নির্বাচন যখন আসে তখন আমরা দক্ষিণবঙ্গের একমাত্র চ্যানেল যারা আমাদের দায়িত্বটা ভালো করে বুঝে যারা নির্বাচনটাকে প্রভাবিত করতে পারেন বা যারা নির্বাচনে থাকেন তাদের সঙ্গে আপনাদের একটা সাক্ষাৎকার করাবার চেষ্টা আমরা সবসময় করে থাকি এবং আজ থেকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হলো আবার একবার। আমরা এই নির্বাচনে যারা যারা পার্টিসিপেট করবেন আমাদের অঞ্চলের এবং রাষ্ট্রীয় নেতা প্লাস রাজ্যের নেতারা যারা আছেন, যারা এই নির্বাচনটাকে পাখির চোখ হিসাবে দেখছেন, তাদেরকে আপনাদের কাছে আনার আমরা চেষ্টা করে যাব। আজ এমনই একটি মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং রার বাংলার অবজারভার রাজু ব্যানার্জি। আমি রাজুদাকে এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। রাজুদা, ওয়েলকাম। ধন্যবাদ। রাজুদা, সরাসরি শুরু করি। আব কি বার 200 পার, কোথায় দেখছেন এই অঙ্কটা আপনারা? দেখুন, আপনি যদি পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আপনি যদি দেখেন, পঞ্চায়েতে তো নির্বাচনই হয়নি আর লোকসভাতেও আমরা মনে করি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়নি। আর ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে আমরা 25টার কাছাকাছি আসন পেতাম কম করে। তাই জন্য বাংলার মানুষ সেই লোকসভা নির্বাচনের পরে, এটা আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে 19-এ হাফ 21-এ সাফ, আর সেই মুড বানিয়ে নিচ্ছেন বাংলার মানুষ। কারণ বাংলায় যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আইনের শাসন নেই, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, তোলাবাজি, সিন্ডিকেট, মা বোনদের ইজ্জত নেই, আর প্রত্যেকটা ক্ষেত্রে পরবর্তী আলোচনায় আমরা আসবো যেভাবে বাংলা পিছিয়ে গেছে, বাংলার শিল্প থেকে সংস্কৃতি, আর তাই বাংলার মানুষ আজকে পথে নেমে গেছে। আর বাংলার মানুষ এখানে প্রকৃত পরিবর্তন চাইছে, তাই জন্য তারা ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখছে। আমরা তো গ্রামে গ্রামে ঘুরি, ভূতে ভূতে ঘুরি, সেখানে যা পালস আমরা বুঝতে পারছি যে আগামী দিন তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। এই যে আপনি যে কথাটা বলছেন যে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটা যখন আমরা বাজারে গিয়ে দেখছি তো এখনো কিন্তু সাংগঠনিক স্তরে মানুষ কিন্তু মুড করেছে। আপনি যেটা বলছেন সেটাতে কিছু সহমত হলেও সাংগঠনিক স্তরে আপনারা কোথায় আছেন? আজকে আপনার সঙ্গে আমি আলোচনায় যদি করি তাহলে দক্ষিণবঙ্গ ক্ষেত্রেই যদি আপনি বলেন, শুধু কি এন্টি ইনকামবেন্সি ভোট নিয়ে কি রাজনীতি হবে, না আপনাদের কাছে সাংগঠনিক স্তরে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? দেখুন, নির্বাচন শুধু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরে লড়া যায় না। আপনাকে মানুষকে সরকারের যে বিকল্প আমরা কি করতে চাই সেই ছবিও তুলে ধরতে হবে, আর তার সাথে সাথে যোগ্য নেতৃত্ব যেরকম থাকে তার সাথে সংগঠন থাকে। আমাদের বর্তমানে সংগঠনের যা পরিস্থিতি আছে, বিশেষ করে যদি আপনি যেহেতু দক্ষিণবঙ্গের কথা বলেন, আপনি আলোচনাটা দক্ষিণবঙ্গ ক্ষেত্রেই বেসিস করে, দক্ষিণবঙ্গ যদি আপনি দেখেন, আপনি লোকসভা নির্বাচনে বলুন, এখানে আমাদের যে কটা লোকসভা আসন আছে 5খানা সাংসদ আমরা পেয়েছি, বিপুল আকারে জিতেছি আমরা। এখানে 57টা বিধানসভা আছে, অর্থাৎ রাঢ়বঙ্গে যদি আপনি দেখেন, কলকাতাকে বাদ দিলে, 24 পরগনাকে বাদ দিলে, এই রাঢ়বঙ্গে 57টা আসনে আমাদের এখন যা স্থিতি আছে, অর্থাৎ সংগঠনকে কেন্দ্র করে বলুন, মানুষের প্রত্যাশা বলুন, তারপরে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বলুন, আর এখানে যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে সেই ব্যবস্থার বিরুদ্ধে মানুষের নাবিশ্বাস উঠে গেছে, মানুষ বাঁচতে চাইছে এখানে। আর তাই এই 57 ভোটের থেকে অধিকাংশ আমরা, আমার তো এখন অব্দি যা হিসাব আছে প্রায় 50-এর উপর আসন আমরা এখানে পাবো এখন অব্দি। না, আপনি যেটা ক্লেম করছেন সেটা আপনার মত হতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে মোদি আর অমিত শাহের নাম করেই শুধু কি ভোট হবে? আপনাদের সাংগঠনিক স্তর যদি আপনি এক একটা জেলাতে আসেন, আজকে আপনি বাঁকুড়াতে দেখুন, পশ্চিম বর্ধমানে দেখুন, বীরভূমে দেখুন, সাংগঠনিক স্তরে আপনারা কিন্তু এখনো খুব পিছিয়ে আছেন। এটা
মানে মনে হচ্ছে একটা সমীক্ষা বলছে, এবং এখনো একটা রাষ্ট্রীয় নেটওয়ার্ক এখন সমীক্ষা করে চালালো যে আপনারা কিন্তু অনেকটা পিছিয়ে আছেন। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমি কোন সমীক্ষা কে চালিয়েছে জানা নেই, কারণ অনেক সমীক্ষা এখন পিকের হাত ধরে চলছে। আচ্ছা, তাই জন্য সেই সমীক্ষা কি চলছে না চলছে আমাদের জানা। আমরা গ্রাউন্ড রিয়েলিটির যেটা কথা বলছি, সাংগঠনিক স্ট্রাকচার যদি বলেন, আপনি এখন দেখুন না, আপনি আপনার এই দুর্গাপুরের কথা চিন্তা করুন। আপনি দুর্গাপুরের যে নির্বাচন হয়েছিল, কর্পোরেশনের নির্বাচন, সেখানে দেখেছেন যে সেই নির্বাচনে লুটপাট হয়েছে, ভোট করতে দেয়নি, 12টার মধ্যে ভোট শেষ হয়ে গেছে। দুর্গাপুরের বাস্তবিক আছে, আমাদের তখন শক্তি ছিল না সেই অর্থে। আর যেভাবে ভোট লুট করেছে, আর তার জন্য আজকে দুর্গাপুরের মানুষ ভুগছে, কারণ তারা ভোটে লুট করে জিতে এসছে, তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা নেই। তাই জন্য বিভিন্ন সমস্যার সময় তারা মানুষের কথা চিন্তা করে না। কিন্তু এই দুর্গাপুরে আপনি দেখুন, একটার পর একটা কার্যক্রম, একটার পর একটা বুথ দেখুন। আমি নিজে কিছুদিন আগে 23শে জানুয়ারি একটা বাইক র্যালি করেছিলাম, আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছে, আপনারা হিসাব নিন, কোন দুর্গাপুরের বাইরে লোক আসেনি। সংখ্যাটা বলুন, তো সংখ্যাটা তো উড়ে আসেনি কোথা থেকে, এই দুর্গাপুর থেকেই এসছে। ঠিক একইভাবে বাঁকুড়া যান, পুরুলিয়া যান, আপনি বোলপুর বলুন, আপনি বীরভূম বলুন, সব থেকে বেশি সন্ত্রাস। আমরা তো ওখানে লোকসভায় জিততে পারিনি, পঞ্চায়েতে আমাদের দাঁড়াতেই দেয়নি, কারণ কোনো বিরোধী নমিনেশন করতে পারবেন। সেখানে বোলপুরে মাননীয় অমিত শাহজির সভা হলো, র্যালি হলো, আর মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে এসছে। আমরা তো কাউকে জোর করিনি, আমরা তো তৃণমূলের মতো পয়সা দিয়ে ভয় দেখিয়ে লোক জোর করে আনি না, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসছে। এবং অমিত শাহজি নিজে দাঁড়িয়ে ওখানে বলে গেছে যে আমি এত রোড শো করেছি আমার জীবনে, এই বোলপুরের রোড শোটা হচ্ছে 1 নম্বর। নিশ্চয়ই তার কারণ আছে। আর আমরা তো সেই র্যালিগুলোতে কেন্দ্র করে আমরা এই বুথ স্তর থেকে লোক তুলে আনি সংগঠনকে মজবুত করার জন্য। আর তাই জন্য আজকে সেই সংগঠনের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই কথাগুলো বলছি। আমরা হাওয়ায় গাছে ভাবছেন যে বলে দিলাম, কিন্তু রাজুদা একটা জিনিস দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে, যে এই নব পুরনোর যে লড়াইটা আজকে বিভিন্ন জায়গাতে কেউ মানে যাদেরকে আপনারা নিয়ে আসছেন তাদের কিন্তু কেউ জায়গা করে দিচ্ছে না, বা তাদের কোনো সংগঠনের কাজে লাগাচ্ছে না, এরকমও একটা অভিযোগ আছে। মানে এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি তো শুধু দক্ষিণবঙ্গের নয়, সারা রাজ্য। না, আপনি যেহেতু অবজারভার, আপনাকে দক্ষিণবঙ্গের সাথে সাথে আমি তো সারা রাজ্যে দেখি। এখন সেদিন আপনি যদি সেই দিকে দেখেন, তাহলে আপনি আমাদের রাজ্য কমিটিটা দেখুন, অর্জুন দা কোথাকার, অর্জুন সিং, মুকুল্লা কোথাকার, ভারতী ঘোষ কোথাকার, সব্যসাচীদা কোথাকার, আপনি একটা একটা করে দেখুন, আমি আরো নাম বলতে পারি। আমি বলে দিচ্ছি, এবার দেখুন, আমি যুব মোর্চা সৌমিত্র কোথাকার, অগ্নি মিত্রাপাল দেখুন, খগেন মুর্মু দেখুন, দুলাল গড় দেখুন। আপনার কথাই যদি ধরে নিই দাদা, তাহলে এটা তো সবাই যে অভিযোগটা করছে যে বিজেপি এখন তৃণমূলের বি টিম চালাচ্ছে, এটা কি আপনি অস্বীকার করবেন? কে অভিযোগ করছে আমি জানি না। হ্যাঁ, দেখুন, ভারতীয় জনতা পার্টিতে যেদিন যোগদান করবে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা, সৈনিক, কর্মী। তো যদি আপনি যারা বলছে তৃণমূলের বি টিম, তৃণমূলের লোকেরা বলছে, মমতা ব্যানার্জি বলছে, কিছুদিন আগে দেখলাম মমতা ব্যানার্জি কাঁদছে যে আমার দল থেকে সবাইকে নিয়ে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জির তো সেই দিনের কথাটা মনে রাখা উচিত। আজকে বলুন তো, একটা করে উদাহরণ আমি দিতে পারি। আজকে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদে কটা কাউন্সিলর ছিল? একটা কাউন্সিলর ছিল না। পশ্চিমবাংলায় কতগুলো পঞ্চায়েত ছিল, কতগুলো জেলা পরিষদ ছিল, সব কটাকে ভয় দেখিয়ে বা বিভিন্ন ভাবে ঘুরপথে তাদেরকে যোগদান করিয়েছে, পুলিশ দিয়ে, মাফিয়া দিয়ে ভয় দেখিয়েছে বা টাকার অঙ্ক দিয়েছে। আপনি চিন্তা করুন, 14 জন কংগ্রেসের এমএলএকে ভাঙিয়ে দলে নিয়েছিল মানস ভূঁইয়া, তাকে ভয় দেখিয়ে জোর করে তাকে কেস দিয়ে তারপরে তাকে দলে নিল। আর মমতা ব্যানার্জি কাঁদছে না। যিনি কেস দিয়েছিলেন উনি এখন আপনার দলে? না, আমি বলছি মানস ভূঁইয়া, মানস ভূঁইয়ার কথাই বলছি। হ্যাঁ, মানস ভূঁইয়া। এবার আপনি কল্পনা করুন, মমতা ব্যানার্জির নির্দেশে দিয়েছে তো। আর সেই মমতা ব্যানার্জি যেভাবে দল ভাঙিয়েছিল, এখন তিনি কান্নাকাটি করছেন। আমরা তো কাউকে জোর করিনি, আমাদের কাছে ক্ষমতাও নেই। না, আমার তো এইখানেই প্রশ্ন, যে যদি আপনাদের সংগঠন আছে তাহলে এতগুলো লোককে ভাঙিয়ে আনতে হচ্ছে কেন? বা আপনারা জোর করে নাই ভাঙান, স্বেচ্ছায় আসছেন তো আপনারা নিচ্ছেন কেন, যদি আপনারা নিজেরাই সমৃদ্ধ আছেন? দেখুন,
পলিটিক্সে আপনার দরজা অনেক বড় করতে হয় খোলা। আমরা সরকারে যাব, সরকারে যাবো যখন ন্যাচারালি সবাইকে নিয়ে তো যাবো, সেখানে যদি কেউ যোগদান করতে চায় তখন আমাদের লড়াইটা কোথায় আপনাকে বুঝতে হবে। আমাদের লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জি যে স্বৈরাচারী শাসক, যে শাসন ব্যবস্থা, যে সিস্টেম খারাপ করেছে, একদিকে মাফিয়া, গুন্ডা, তোলাবাজ, আর একদিকে পুলিশের একাংশ, আর এই পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে পুলিশ প্রশাসন আর মাফিয়াদের কাজে লাগিয়ে যে সিস্টেম তিনি তৈরি করেছেন, সেই সিস্টেমের বিরুদ্ধে যারাই লড়াই করবে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। তাতে মাফিয়ারাও হয়, তাও যে মাফিয়ারা ওইখানে আপনার দলে এসে কি তারা ভদ্রলোক হয়ে গেল? আমরা কোনো মাফিয়াকে যোগদান করাইনি। আচ্ছা, ভারতীয় জনতা পার্টিতে ছাগনি আছে, কোনো মাফিয়া গুন্ডা এখানে যোগদান করতে পারবে না। কারোর নামে যদি অভিযোগ থাকতে পারে, পলিটিক্স আমার নামে অভিযোগ আছে, আমার নামে আমস কেস আছে, তার মানে আমি কি গুন্ডা হয়ে গেলাম? আমার নামে আমস কেস আছে। তুমি আমস কেস তো কাদের দেয়? পলিটিক্যাল লিডারদের আমস কেস দিচ্ছে কেন? মুকুলদা, দিলীপ দা সবার নামে কেস দিয়ে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত দোষী প্রমাণিত হয় যে ভারতীয় জনতা পার্টিতে এসে অন্য কারোর নামে যদি এরকম কেস থাকে, পলিটিক্যাল কেস, সে এসে যদি সেখানে দোষী প্রমাণিত আইনের পথে চলবে। আইনের সাথে ভারতীয় জনতা পার্টির কিছু করার নেই। আমরা এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি, কারণ এই পশ্চিম বাংলাকে বাঁচানোর লড়াই আছে, আর এই পশ্চিম বাংলাকে বাঁচানোর লড়াই করার জন্য যারা যারা এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করবে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। ধরুন আপনি তাদেরকে স্বাগত জানালেন, আপনি ঘর বড় করছেন, সব ঠিক আছে, কিন্তু আপনারা বাংলার মানুষকে এই সরকার থেকে আলাদা কি কি দেবেন, বা কারা আপনার হয়ে নির্বাচন লড়বে, বা আপনাদের এজেন্ডা কি আছে, এগুলো যদি একটু খোলসা করে বলেন। দেখুন, এখনো তো ম্যানিফেস্টো তৈরি হয়নি, আর এই ম্যানিফেস্টো যখন সামনে আসবে তখন আপনারা দেখতে পাবেন। আমি আপনাকে 2-3টে উদাহরণ দিই। আপনি আজ থেকে 20 বছর 25 বছর আগের মধ্যপ্রদেশের কথা চিন্তা করুন। কোথায় ছিল মধ্যপ্রদেশ? গুজরাট, রাজস্থান, ছত্তিশগড় আমাদের এখন নেই, ঝাড়খণ্ড, এগুলো সব বিমারি স্টেট বলতো। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর মধ্যপ্রদেশ আজকে দেখুন ইলেকট্রিসিটিতে 1 নম্বরে, আজকে গুজরাট দেখুন কোথায় চলে গেছে, কোথায় ছিল কোথায় চলে এসছে, রাজস্থান। আর এখন বর্তমানে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ছিল ভারতবর্ষ, কোথায় নিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্ট করতে জানে, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করতে জানে, ভারতীয় জনতা পার্টি সরকার চালাতে জানে। আর ঠিক একই ভাবে পশ্চিম বাংলাতেও আমরা বারবার বলছি যে সোনার বাংলা গড়ব, প্রকৃত পরিবর্তন এনে বাংলার মানুষ যে স্বপ্ন দেখছে যে সোনার বাংলা গড়া, সেই সোনার বাংলা আমরা গড়ব, এবং তার জন্য যা যা আমাদের ম্যানিফেস্টোতে আসবে সবকিছু এখন তো সব বিস্তারিত বলা যাবে। আপনি রাজু দাদা যে কথাটা বলছেন যে আমরা সোনার বাংলা গড়ব, আমরা ডেভেলপমেন্ট করব, ডেভেলপমেন্ট এবং সোনা বাংলার গড়ার প্রথম শর্ত হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এখন যে সরকার আছে তারা তো তাদের ধরুন পাপের প্রায়শ্চিত করার সুযোগ পাবে কিনা পাবে সময় ঠিক করবে, কিন্তু আপনারা এখনো সরকারে আসেননি, আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের যে ভাষা, সেটাও কিন্তু সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। আপনারা একদিকে বলছেন পুলিশকে মারো, একদিকে বলছেন ইঞ্চি ইঞ্চিতে বদলা নেব, মানে কোন দিকে, মানে রাজনীতিটা কোথায় যাচ্ছে? না, আপনারা যদি কোনো কথায় ভুলে যান, মমতা ব্যানার্জি কি বলেছিল? বদলা নয় বদল চাই বলেছিল। হ্যাঁ, আমাদের স্লোগান না, তাই তো? প্রত্যেকটা বিরোধী দলকে জিজ্ঞেস করুন, বাংলার মানুষকে জিজ্ঞেস করুন, শুধু বিজেপির কর্মী আজ অব্দি এই তৃণমূলের আমলে 137 জন বিজেপি কর্মী খুন হয়েছে। 1,86,000 কার্যকর্তাদের আমাদের জেলে ভরে রেখেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে রেখেছে। এটা কি হলো? বদল হলো? আর এই 10 বছর পরে সে যুবরাজ বলছে যে বদলা নেব। মানে আপনারা কত জ্বালিয়েছেন বলুন? বদলা নেব না, সরকারে তো জ্বালিয়েছেন বলুন যে একটা মানে লোক বলতে বাধ্য হচ্ছে যে না বদলা নয়, বদল চাই, ওটা নয়, এখন আর ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেব। সেটাই তো, তার মানে আপনাদের মানে অ্যাগ্রেশনটা কোন লেভেলে পৌঁছেছে? আমাদের অ্যাগ্রেশন নয়, এটা আমাদের অ্যাগ্রেশন নয়। এই যে আমফানের মানুষ দুর্নীতি করেছে তৃণমূলের নেতারা, আমফানে যার ঘর উড়ে গেছে, আমফানের চালের যে বিষয়,
আমফানে গম ডাল পাওয়ার বিষয়, ত্রিপল পাওয়ার বিষয়, সে আমফানের মানুষ তো পায়নি, তৃণমূলের নেতারা পেয়ে গেছে টাকা। আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমে এসছে। আর তার জন্য মানুষ রাস্তায় নেমেছে। আজকে মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিপক্ষে কথা বলছে। আজকে করোনার সময় সুপার স্পেশালিটি হাসপাতাল, কি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল? 47টা হাসপাতাল, আমি তো পরে আসবো আপনাকে। 47টা হাসপাতালে 3টেকে কাজে লাগাতে পারলো, আর মমতা ব্যানার্জি সমানে মিথ্যাচার করে গেল। মানুষ রাস্তায় নেমেছিল, মানুষ আজকে বুঝতে পেরেছিল এই সরকারটা যে ভাউতাবাজ, এই সরকারটার যে কোনো কর্মক্ষমতা নেই, এই সরকারটা শুধু পিসি ভাইপোর সরকার, সেটা মানুষ বুঝতে পেরেছে। আর মানুষ তো আজকে আন্দোলন করছে, আর মানুষের আন্দোলনের সাথে বিজেপি সহযোগিতা করছে। মানে মানুষের ভরসা আপনি ছেড়ে দিয়েছেন, আপনাদের নেতৃত্ব নেই স্বীকার করছেন। দেখুন, ডেমোক্রেসিতে মানুষই শেষ কথা বলে। হ্যাঁ, আর মানুষ যখন কোনো গণ আন্দোলন তুলে আনে না, সেখানে কোনো সরকার টিকতে পারে না। আর তার কাজ হচ্ছে, বিরোধীদের কাজ হচ্ছে সেই গণ আন্দোলনকে, তাদেরকে সহযোগিতা করে। এটাই হচ্ছে ডেমোক্রেটিক ওয়েতে কোনো গভর্নমেন্টের আসার বা কোনো আন্দোলনের বা পুরো যে বিষয় আছে রাজনীতি, সেটা হচ্ছে মানুষ যদি আগে রাস্তায় নেমে যায়। আমরা তো বিরোধী পক্ষ আছি তর্কের খাতিরে, আমরা তো বিরোধিতা করবো, কিন্তু সরকারের বিরোধী আজকে আপনি দেখুন, ছাত্র যুব থেকে আরম্ভ করে, শ্রমিকদের থেকে আরম্ভ করে, কৃষকদের থেকে আরম্ভ করে, বাংলার মা বোনেদের থেকে আরম্ভ করে, স্বাস্থ্যকর্মী থেকে আরম্ভ করে, পুলিশ কর্মী থেকে আরম্ভ করে, কোন সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে, আজকে সবাই সরকারের বিরুদ্ধে কথা বলছে। না, যেখানে আপনাদের সরকার আছে সেখানেও একটা এন্টি ইনকাম্বেন্সি তো থাকবে। না, আমাদের সরকার আছে কোথায়? এরকম তো বলে দিলে হবে না। কারণ আজকে ধরুন আপনার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকরা পথে নেমে আছে, রাস্তায় বসে আছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো আমার রাজ্যের কথা আগে বলবো। আপনি কৃষকদের কথা তুললেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে তিনি গরিবের সরকার চালান, কৃষকরা গরিব নেই। পশ্চিমবঙ্গে কোনো কৃষক আত্মহত্যা করেনি, ওনার রেকর্ডে পাবেন না আপনি। 72,000 মানুষ পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছে, তার মধ্যে একজনও কৃষক নেই, একজনও কৃষক নেই। কৃষকরা গরিব না? তাহলে আপনি আমাকে আজকে বলুন, বাংলার কৃষকরা তো আজকে প্রশ্ন করছে যে নরেন্দ্র মোদী যে কৃষকদের সম্মান নিধি দিয়েছে, আজকে অব্দি প্রত্যেকটা জায়গায় 20 লক্ষ টাকা, অন্যান্য প্রদেশে 20,000 টাকা করে প্রত্যেকটা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে কেন ওই টাকাটা ঢুকবে না? কেন ঢুকবে না আমাকে বলুন। নরেন্দ্র মোদী কৃষকদের রোজগার ডবল করার কথা বলছে, করছেন সেটা, প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছেন সেটা। আর মমতা ব্যানার্জি ফোরে বেড়ে কাজ করছেন। মোদীজি কৃষকদের জন্য কথা চিন্তা করছেন, দিদি ফোরের কথা চিন্তা করছেন। পার্থক্য এখানে, পার্থক্য এই জায়গাটাই। আর এই পার্থক্যটাই আগামী দিন আপনার এই ভোটের বাক্সে এফেক্ট করবে। কিন্তু রাজুদা, এই সরকারের উপরে একটা হামেশা অভিযোগ হচ্ছে যে পাইয়ে দেওয়ার রাজনীতি কিন্তু এই সরকার করে আসছে। আপনারাও তো সেই ফাঁদে পা দিচ্ছেন। আপনি বলুন, আজকে রাষ্ট্রীয় সংস্থা যে রুগ্ন অবস্থায় পড়ে গেছে, আজকে সমস্ত জিনিসকে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, সেইগুলো নিয়ে কি বলবেন? নতুন এমপ্লয়মেন্টের কথা আপনারা বলেছিলেন 2 কোটি পার ইয়ার, সেই 2 কোটি পার ইয়ার এমপ্লয়মেন্ট কোথায়? আপনি যদি এমপ্লয়মেন্ট দেন তাহলে আপনাকে অনুদান দিতে হবে না। দেখুন, 2 কোটি এমপ্লয়মেন্ট পার ইয়ার আমরা বলি না, আমরা কর্মসংস্থান বলেছি। হ্যাঁ, এবং কর্মসংস্থান যদি ধরেন, হ্যাঁ, তাহলে এই যে 25,000 কোটি টাকা বাজেটে আজকে পশ্চিমবাংলায় দিয়েছে, এটা কিসের জন্য? আপনি সবসময় যদি ইলেকশন ধরেন, আজকে তো এখানে এই যে আপনি বিভিন্ন শিল্পের কথা বললেন, আপনি দুর্গাপুর ধরেন, আজকে যে কটা সরকার এই পশ্চিমবাংলায় ছিল, আজকে শুধুমাত্র তাদের রাজনৈতিক এজেন্ডা চরিতার্থ করতে গিয়ে আজকে পুরো ডুবিয়েছে। শিল্পাঞ্চল পুরো ফাঁকা হয়ে চলে গেছে, খালি কেন্দ্রের সাথে ঝগড়া করবো আর এখানে যাতে আমার কোনো ডেভেলপমেন্ট না হয়। কি হয়েছে এখানে? আপনার এখানে যদি পশ্চিমবাংলায় যদি কোনো কলকারখানা না হয়, কোথায় আপনি এমপ্লয়মেন্ট দেবেন? কোথায় এমপ্লয়মেন্ট দেবেন? আপনি তো কি রোডম্যাপ আছে? কেন এখানে এমপ্লয়মেন্ট করতে আসবে? কেন এখানে কারখানা করতে আসবে? কারখানা করতে আসলে তোলাবাজি করবে। এখানে তৃণমূলের ট্যাক্স দাও, এখানে ট্যাক্স দাও, কালীঘাটে ট্যাক্স দাও। তাহলে কে করতে আসবে? ট্যাক্স দেবে, তারপরে আবার কারখানা করবে, লোকাল আবার তৃণমূলের গুন্ডারা দাদাগিরি করবে। এখানে একটার পর একটা ঘটনা ঘটেছে যে কারখানার মালিকদের, কারখানার ম্যানেজারদের খুন করে দিয়েছে তৃণমূলের গুন্ডারা। তাহলে এখানে কারখানা করে ঘুরতে আসবে? তার জন্য পরিবেশ দরকার, পরিবেশ সৃষ্টি করতে। আর তাই জন্য আপনি দেখুন,
আপনি একটা আপনি গুজরাট দেখুন, আমরা কেন বলছি আমরা গুজরাট করবো? গুজরাটের মধ্যে ডেভেলপমেন্ট স্টেট করবো আমরা, যেখানে কারখানা থাকবে, যেখানে কৃষিও থাকবে, শিল্পও থাকবে, আর তার জন্য প্ল্যানিং দরকার হয়। এই সরকারের কোনো প্ল্যানিং নেই। কিন্তু আপনি গুজরাটের কথা বলছেন, আমিও গুজরাতে 20 বছর ছিলাম, তো গুজরাতে তো গুজরাটে 20 বছর থেকে আপনি কি বলছেন যে ওখানে কোনো ডেভেলপমেন্ট হয় না? আমি সেটা বলছি না, ডেভেলপমেন্ট হয়নি সেটা বলছি না। তাহলে আপনি নিজের কথাটাই স্বীকার করছেন। লেবার লজ বলে কিছু নেই, হায়ার এন্ড ফায়ার সিস্টেম চলে এখানে, ওইখানে কোনো ট্রেড ইউনিয়ন নেই, ওইখানে কোনো মানে শ্রমিকের ন্যায্য মূল্যের কোনো ব্যাপার নেই, কোনো টাইমের ব্যাপার নেই। এটা তো আপনি, আমি তো গুজরাটে আমি জানি না আপনি কাদের কথা বলছেন। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে লেবার ল ছাড়া চলতে পারে? হ্যাঁ চলে, ছাড়া চলতে পারে, চলে। কোথায় চলে? কোথায় চলে? সুরত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চলে, ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে চলে। বেসরকারি কারখানা, তারা যদি শ্রমিকরা সন্তুষ্ট থেকে যদি তারা নিজেরা শ্রমিক সংগঠন গড়তে না চায়, আমি আপনি তো জোর করে করতে পারবো না। তাদের পুরো স্বাধীনতা আছে। যদি অ্যাজ পার রুলস এন্ড রেগুলেশন, অ্যাজ পার নিয়ম কানুন, যদি কেউ শ্রমিক ওখানে সংগঠন গড়তে পারে, কোথায় বাধা আছে? এবং শ্রমিকরা যদি খুশি থাকে, তাহলে জোর করে আপনি কি শ্রমিক সংগঠন করাবেন? টাটাতে শ্রমিক সংগঠন আছে, তারা খুশি আছে, তাদের দাবি দেওয়া এমনি মিটিয়ে দিচ্ছে। তো কেউ যদি দাবি দেওয়া মিটিয়ে দেয়, তাহলে আমি কেন শ্রমিক সংগঠন করতে যাবো? কিসের দরকার আছে? সবই যদি পেয়ে যাই, তাহলে এইভাবে গুলিয়ে ফেললে বিষয়টা হবে না। আচ্ছা রাজুদা, একটা কথা, 2-3 দিন আগে শুভেন্দু অধিকারী কলকাতার যেদিনকে রাজীব বন্দ্যোপাধ্যায়রা জুটলেন, সেদিনকে উনি একটা কথা বললেন যে আগামী 10 দিনের মধ্যে আমরা এটা পুরো সাফ করে দেব। আর কত লোককে নেবেন আপনারা? তাহলে পুরনো লোকগুলো কোথায় যাবে? পুরনো নতুনের মিশ্রণই তো কিছু গড়ে ওঠে। হ্যাঁ, আপনার পরিবারে যদি নতুন লোক না আছে, তাহলে আপনার পরিবার তো ধ্বংস হয়ে যাবে। একদিক থেকে এটা দেওয়ালিয়াপনাটা দেখা যাচ্ছে না, যে আমাদের গোটাটাই ফাঁকা। মানে আমি এটাও তো একটা দিক। দেখুন, এটা কোনো দিকই না। হ্যাঁ, বিজেপি হচ্ছে গঙ্গা, বুঝেছো? গঙ্গা বয়ে চলেছে। আচ্ছা, সেখানে সবাই আসতেই পারে, নদীর থেকে তো জল আসবে। আমাদের ধারণ ক্ষমতাটা চিন্তা করুন, কত লোক আসবে। আসুন আসুন আসুন, আর তাদেরকে নিয়ে আজকে বাংলায় পরিবর্তন করবো, বাংলায় উন্নয়ন ঘটাবো। সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারে। আমাদের ধারণ ক্ষমতা আছে, আমাদের ক্যাপাসিটি আছে। আর মানুষ তো চাইছে বাংলায় যেভাবে আজকে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারপর তৃণমূল কংগ্রেস বলুন, যেভাবে আস্তে 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 বাংলার নিচের দিকে চলে গেছে, বাঙালিরা গর্ব করতো। 1 নম্বর জায়গায় ছিলাম আমরা সব জায়গায়, কেন আমরা সেই বাংলা করতে পারবো না? আজকে দেখুন, বাঙালির ছেলেপুলেরা বিদেশে গিয়ে সব শীর্ষ জায়গায় তারা রয়েছে। সেরা একটা ব্রেন বেরোচ্ছে, এখান থেকে ব্রেনও যে এখন চলে যাচ্ছে। কেন করতে পারবো না আমরা? অন্য গুজরাট করতে পারে, মহারাষ্ট্র করতে পারে, পশ্চিমবাংলা করতে পারবে না? পশ্চিমবাংলা খালি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, সিন্ডিকেটের রাজা, এরা তৈরি হবে নাকি? আমরা এই পশ্চিমবাংলার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের তৈরি করবো। আইপিএস, আইএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তারপর শিক্ষক, কবি, যে সংস্কৃতি ছিল আমাদের, চিত্রকার, এখানে তৈরি হবে। আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনবো। এটাই বলে সোনার বাংলা গড়া। গণতন্ত্র ফিরিয়ে আনবো। পশ্চিমবাংলা গণতন্ত্র আছে? স্বৈরাচারী শাসক মমতা ব্যানার্জি একদম হিটলারি শাসন চালাচ্ছে, এ চলতে পারে না। আর তাই জন্যই দেখুন 137 জন আমাদের খুন হয়ে গেছে। কি দোষ ছিল আপনি বলতে পারেন? কি দোষ ছিল তাদের? শুধুমাত্র বিজেপি পতাকা ধরার জন্য তাদেরকে খুন করে দেওয়া হল। বাচ্চা ছিল। আপনি এখানকার কথা বলছেন, পুরুলিয়া থেকে চিন্তা করুন, আমাদের বীরভূম অব্দি কতগুলো খুন হয়েছে এখানে। আপনার দুর্গাপুরে চিন্তা করুন, সন্দীপ ঘোষ, সৌরভ সৌ কিছুদিন আগে পুরুলিয়াতে একটার পর একটা, দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো একটার পর একটা মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। বীরভূমের কথা চিন্তা করুন, সংখ্যালঘুরা ভাত যায়নি সেখানে, একটার পর একটা তৃণমূল গুন্ডাদের হাতে খুন হয়েছে। এই ব্যবস্থা চলতে পারে? এই রাজত্ব চলতে পারে? এই হিংসার পশ্চিমবাংলার মানুষ চাইছে দিনের পর দিন এই একই জিনিস চলে আসুক। আর আমরা এটাই বলছি, পশ্চিমবঙ্গে এই হিংসার রাজত্ব চলবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা দেবো, এবং শুধু গণতন্ত্র না, বহুত্ববাদী গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা দেবো। তার জন্য আমরা লড়াই করছি। রাজীব ব্যানার্জি তো বলছেন যে আমাকে হোম মিনিস্টার বলেছেন যে আমরা বাংলার জন্য কি প্যাকেজ দেবো। ওই প্যাকেজের মানে এটাতে পটলিটাতে কি আছে? মানে দেখুন, আমি মনে করি, এবং বাংলার মানুষরাও মনে করে, আমাদের এখানে সরকার আসার পর খুব কম সময় কেন্দ্র আর রাজ্যে একসাথে সরকার পেয়েছিল একটা চলে।
আর তাই জন্য স্বাভাবিকভাবে যখন কেন্দ্র রাজ্য সরকার না থাকে তখন কি হয়, তখন সংঘাত হয়ে যায়। আর তার ফলে কেউ তো মানুষের কথা চিন্তা করে না, গরিব মানুষ সাধারণ মানুষের কথা চিন্তা করে না, সবাই নিজের ভোট ব্যাংকের কথা চিন্তা করে। আর তাই জন্য আমরা বারবার যেটা বলছি, এখন যদি কেন্দ্রে এক সরকার রাজ্যের এক সরকার থাকে তাহলে ডাবল ইঞ্জিন হয়ে যাবে। আর ডাবল ইঞ্জিন হলে কি হবে, এটা তো এখানে মানে মানে ডেমোক্রেসির বিরুদ্ধে কথাবার্তা। যে এক ডেমোক্রেসিতে তো যে কেউ কোনো জায়গায় যে কোনো সরকার হতে পারে ডেফিনেটলি। হ্যাঁ, তাহলে ডাবল ইঞ্জিন কেন বলছেন আপনি? ডাবল ইঞ্জিন মানে দেখুন, যখন পাহাড়ে কোনো ট্রেন ওঠে তখন সামনের একটা লাগে আর পিছনেও একটা ইঞ্জিন লাগে। কিসের জন্য? ট্রেনটা যাতে স্মুথলি যেতে পারে, আর ট্রেনের যাত্রী যারা আছে তারাও যাতে সঠিক সময় সঠিক গন্তব্যে পড়তে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সময় মতো যাতে পুরো গাড়ি চলাচল করতে পারে, তাই না? আর ঠিক একই বিষয় এখানে ডাবল ইঞ্জিন বলা এই অর্থে যে কেন্দ্র থেকে আজকে ধরুন যে পয়সাটা আসছে, সেই পয়সাটা কেন গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে না? আপনি রাজীব বললে একটা কথা বলেছিল পঞ্চায়েত নিয়ে, মনে আছে? যে আমি এখানে 1 টাকা দিচ্ছি আর গিয়ে 1 পয়সা পঞ্চায়েতে পৌঁছাচ্ছে। তাহলে উন্নয়ন কোথা থেকে হবে? মধ্যখানে যদি খেয়ে লুটপাট করে দিচ্ছে। তার মানে আজকে প্রধানমন্ত্রী আপনি বলছেন যে যে স্টেটে ডাবল ইঞ্জিনের সরকার নেই তারা ডেভেলপ করছে না। তাহলে আজকে কেরালা কি করে আপনাদের থেকে মানে কোনো অংশে পিছিয়ে নেই? মানে অন্যান্য স্টেট যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, কেরালার রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা, অন্য রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। কেরালা 5 বছর পর পর ন্যাচারালি জেনারেলি পাল্টে যায়, সুতরাং তাদের আগ্রহ থাকে যাতে মানুষের ডেভেলপমেন্ট করতে পারি, কারণ ওখানে বেশি দিন সরকার যদি ডেভেলপমেন্ট না করলে তুমি থাকতে পারবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, একটা সরকার ছিল 34 বছর ধরে, ভোটের দিন দেখেছেন আপনি, নিজের ভোটটা নিজে দিতে পারছেন না, জোর করে ভোট লুট করে নিচ্ছে, ভয় দেখাচ্ছে, গণতন্ত্র ধ্বজা উড়িয়ে দিয়েছে। তারপর তার জন্য মানুষ তো, আপনারা বারবার সংগঠন বলছেন, 2011 সালে মমতা ব্যানার্জির কোথায় সংগঠন ছিল বলুন তো? কটা বুথে লোক বসেছিল বলুন তো? আমরাও তো পলিটিক্স করি, আমরাও তো দেখে এসেছি। মানুষ চেয়েছিল যে সিপিএম কে উৎখাত করব, আর তার জন্য সেই মানুষের যে ক্ষমতা, জনতা ক্ষমতা, জনতা জনার্দন বলে, আর সেই জনতা জনার্দন 2011 সালে পশ্চিমবাংলায় পরিবর্তনের যে হাওয়া, সেখানে তারা মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে, বাংলায় পরিবর্তন চাইছে। কিন্তু কোথায় পেলে তারপর 10 বছর দেখুন আপনি। তাই জন্য মানুষ এখন বুঝতে পেরেছে যে প্রকৃত পরিবর্তন চাই, আমার বাংলায় উন্নয়ন চাই, ডেভেলপমেন্ট হচ্ছে তাদের মূল অস্ত্র। আর তাই জন্য বাংলার মানুষ এখন রাস্তায় নেমে গেছে। আর তাই কেন্দ্রে একটা সরকার থাকে, কেন্দ্রের সরকার এখানে আয়ুষ্মান ভারত দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, দেখেন না? আমরা স্বাস্থ্যসাথী বললেন, খুব ভালো কথা। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি স্বাস্থ্যসাথী নিয়ে শ্বেত পত্র প্রকাশ করুন শ্বেতপত্র। আপনার চ্যানেলেই তো দেখতেন, স্বাস্থ্যসাথী নিয়ে পুরো গাপ্পা ভুয়ো পুরো। আপনি স্বাস্থ্যসাথী নিয়ে যান, বলবে পয়সা নেই। আমাকে তো কালকে একজন এমন বলল যে স্বাস্থ্যসাথীতে এখন চিকিৎসা হচ্ছে এবং নার্সিং হোম গুলো পর্যন্ত কথা শুনছে আর কি। কোন ধমকিয়ে চমকিয়ে কটা নার্সিং হোম কথা শুনছে? কটা নার্সিং হোম ধমকাতে হচ্ছে, চমকাতে হচ্ছে মমতা ব্যানার্জি। আর নরেন্দ্র মোদী যে আয়ুষ্মান ভারত দিয়েছে, ভারতবর্ষের এত জায়গায় লাগু হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পেয়েছে, জটিল থেকে জটিলতর পয়সা পেয়েছে। তার জন্য মোদীজিকে একবারে বলতে হয়েছে, এই নার্সিং হোম তুমি যদি আয়ুষ্মান ভারতের পয়সা লাগু না করো, তুমি যদি না নাও কার্ড, তাহলে তোমার বাতিল করে দেবো লাইসেন্স। বাংলায় বলতে হচ্ছে, কারণ ওই স্বাস্থ্যসাথী কার্ড, আর আপনি যদি স্বাস্থ্যসাথীর আপনি দেখুন না, 9 কোটি মানুষকে দিয়ে দিয়েছে, বাজেটেই আসছে না আপনি যদি হিসাব করেন। এগুলো মিথ্যাচার করে কোনো লাভ নেই। আর তাই জন্য আমরা বলছি যে ডবল ইঞ্জিন কথা বারবার বলছি, যে টাকাটা আসছে আয়ুষ্মান ভারত লাগু করতে দিচ্ছে না। আমরা ক্ষমতা হলে তো সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত লাগু করে দেবো, মানুষের উপকার হবে। আমরা ক্ষমতা হলে এই যে কৃষকদের টাকা 20,000 টাকা করে টাকা এখন অব্দি যা পেয়েছে, সেটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নাম পাল্টে দিয়েছে দিদিমণি, তিনি ডুপ্লিকেটের মাস্টার আছে, আর নাম পাল্টে দিয়ে চালু করে দিয়েছে। সেইখান থেকে তার দিদির ভাইদের রোজগার 40-50 হাজার টাকা দেবো। আপনারা বলে গ্রামের যে আমাদের থেকে তৃণমূলের লোকেরা টাকা নিচ্ছে, সেই টাকা কাউকে দিতে হবে না। আমরা যে 100 দিনের কাজ আছে, 100 দিনের কাজে রিপোর্ট বার করুন। এখানে পুরো লুটপাট হয় পশ্চিমবাংলায়, বলছে 1 নম্বরে আছি, 1 নম্বরে আছি। 1 নম্বরে আসার অডিটটা করুন, অডিটটা করলে বুঝতে পেরে যাবেন 100 দিনের কাজ সব তৃণমূলের নেতাদের পকেটে চলে গেছে, জব কার্ড গুলো।
কারোর ব্যক্তিগত পুকুর খুঁড়ে দিচ্ছে, কেউ মারা গেছে সেই টাকা উঠে যাচ্ছে, কেউ গ্রামেই থাকে না সেই টাকা তুলে নিচ্ছে। তাহলে তাই জন্য বারবার বলছে, আর এই যে উন্নয়ন পশ্চিমবাংলার বুকে, এই উন্নয়ন আনতে গেলে কেন্দ্রের সহযোগিতা দরকার। এখানে যে কিছু উন্নয়ন হয়নি, কি উন্নয়ন হচ্ছে বলুন? না আমি মনে করি আমরাও তো এখানেই আমি 100% মনে করি, আমি 100% মনে করি উন্নয়ন হয়েছে। তবে হ্যাঁ, উন্নয়ন হয়েছে আপনার পাড়ায় পাড়ায় তৃণমূলের যে নেতাগুলো, যাদের বিড়ি খাওয়ার পয়সা ছিল না, সাইকেল কেনার পয়সা ছিল না, ভাঙা বাড়িতে থাকতো, তারা কিন্তু দামি দামি বিদেশি সিগারেট খায়। অভিযোগ তো আপনাদের উপরে। আমি বলে দিচ্ছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট স্পষ্ট আছে দাদা, আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট স্পষ্ট আছে। আমরা, আপনি বিধানসভার হিসাব নিন, বিধানসভার হিসাব এটা চলে এসছে। বিধানসভার কথা ছিল না, বিধানসভার আমাদের কাছে বিধানসভার আমি বলিনি, তবে আপনি বলবেন আমাকে, আপনি বিধানসভার বিধায়কদের খবর নিন, আর সেখানে দেখুন 5 বছরে যার কোনো ইন্ডাস্ট্রি নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেন আমাকে বলুন, কি ব্যবসা আছে তার? জিরো ব্যালেন্সের নেতা হিরো হয়ে গেছে এখন, আর তো দল ভাঙবে না। কি ব্যবসা আছে? 1500 কোটি টাকার মালিক হয়ে গেছে। বলতে হবে তো মানুষকে এটা। আজকে একটার পর একটা তৃণমূলের নেতারা জঙ্গলমহল দেখুন, রাজপ্রসাদ করে দিয়েছে সেখানকার পঞ্চায়েতের প্রধানরা। কোথা থেকে টাকা পেয়েছে? খাবার পয়সা যুক্ত না, আজকে কোটি কোটি টাকা মানুষের লুটেছে। আর যে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে প্রশাসনিক সভা থেকে বলে দেয় তুমি 25 না 75 আমাকে দাও, সেই দলটার আর কি হবে? তা সেই দলটা স্বাভাবিকভাবে উন্নয়ন তো হয়েছে, তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়েছে, আর পিসির ভাইপোর উন্নয়ন হয়েছে। কিন্তু যাদেরকে আপনারা নিচ্ছেন তারা তো সেই গোত্রের গোয়াল, সেই মানে গোয়ালের গরু আর কি। তো আপনারা যে মেরি কবিজ উনসে সফেদ কব তক রহেগি, এটাও তো একটা প্রশ্ন। দেখুন, আমি আপনাকে প্রথমেই বলেছি যে যারা আসছে, যাদের নামে অভিযোগ আছে, অভিযোগের তদন্ত হচ্ছে, তদন্তের মতো এগোক না। বিজেপি কি বাধা দিচ্ছে? না না, আমি সেই অভিযোগের কথা বলছি না, আমি বলছি যে একটা কালচার থেকেই তো লোক আপনি নিচ্ছেন। তারা তো 10 বছর ওইখানেই ছিল। আমি এই জন্যই আপনাকে বললাম যে বিজেপি হচ্ছে গঙ্গা, পবিত্র গঙ্গা, আর সেখানে গেলে আমরা শোধন করতে জানি। আচ্ছা, মানে নাক বন্ধ করে ডুবকি লাগালেই আমরা শোধন করতে জানি, আর যে শোধন হবে না সে গঙ্গায় ভেসে চলে যাবে। না, আমি এখনো আপনাকে বলছি, একটা অভিযোগ আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি। ধরুন আমরা শুনলাম যে শুভেন্দু আসার পরে নাকি উনি বিজেপি থেকে 60টা সিট পাবেন, এরকম একটা কথা শুনছি, অভিযোগ। এটা আপনি অন্যভাবে নেবেন না, এটা একটা অভিযোগ। এবং 60টা সিটে কে কোথায় দাঁড়াবে সেটা নিয়ে এখন বাজার গরম আছে, এবং কিছু কিছু লোক এই টিকিটগুলোকে বিক্রি করছে, এইরকমও অভিযোগ আছে। কিছু কিছু লোক স্পন্সর করছে, এটাও অভিযোগ আছে। কি বলবেন এটা নিয়ে? এটা তো চায়ের দোকান নয়, এগুলো চায়ের দোকানের গল্প, এগুলো উত্তর দেওয়া আমার কোনো মানেই নেই। এগুলো চায়ের দোকানের গল্প। হ্যাঁ, মানে আপনারা দেখেন তো সিনেমা জগৎকে নিয়ে সব এই এক একটা ম্যাগাজিন, এক একটা এই বিভিন্ন বাড়িতে চায়ের দোকানে কত গল্প, কত গুজব। পলিটিক্স এরকম গল্প হলে তার দায়িত্ব আমার নয়। চায়ের দোকানের গল্প যারা করে তারা বুঝবে, তার দায়িত্ব তো আমার নয়। না না, ঠিক আছে, আপনি এটা বলে এড়িয়ে গেলেন, ঠিকই আছে। আমি এড়িয়ে যাবার নয়, আমি এড়িয়ে যাওয়ার কোনো বিষয় নয়। যার কোনো সারবত্তা নেই তাকে নিয়ে সময় নষ্ট আমি চিন্তাই করতে যাবো কেন? না, আচ্ছা, আপনাদের এই যে টিকিট পাওয়ার ক্রাইটেরিয়াটা তাহলে কি হবে? যে জিতবে সে টিকিট পাবে। তাহলে ওই জেতার মাপদণ্ডটা কি? সেটা আপনাকে বলবো কেন এখানে ওপেনলি? আচ্ছা, সেটা তো আমার দলের বিষয় আছে। আচ্ছা, না, যেহেতু আপনি দলের লোক, বাজারে একটা কনফিউশন। আমাদের দেখুন কোনো কনফিউশন নেই। আমি বাজারে কি গুজব ছড়ছে, কি কনফিউশন হচ্ছে তার দায়িত্ব আমার না, ঠিক আছে? আর ওই নিয়ে সময় নষ্ট করাও আমার সময় নেই, ঠিক আছে? আমার বিষয় যেটা হলো যে আপনি যেরকম বলছেন মানদণ্ড কি আছে, কিভাবে এখানে বিচার করা হবে, এ তো অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো মিডিয়ায় আলোচনা করা যায় না। আমরা এটা জানি যে জেতার মতো জায়গায় যিনি থাকবেন প্রার্থী দল তাকেই করবে, কারণ এবার আমাদের সরকার গড়ার লড়াই, আর আমরা সেই সরকার গড়ার লড়াই, পুরনো হোক যেই হোক। আমি তো বলছি যে আজকে বিজেপিতে যোগদান করবে সে বিজেপির পুরনো কার্যকর্তা, মানে সে টিকিটের জন্য এলিজিবল। টিকিট তো পার্টি না করেও অনেকে পায়, বিভিন্ন ক্ষেত্রের মানুষ যারা নাম করা আছে, স্পোর্টস বলুন, কালচারাল বলুন, বহু ক্ষেত্রে সব রাজনৈতিক দলের নাম করে।
সেখান থেকে এনে যদি কেউ রাজনীতিতে আগ্রহ প্রকাশ করে, যদি কোনো উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চায়, কিন্তু পলিটিক্সের নিয়ম আছে। শুধু এক শ্রেণীর লোক পলিটিক্স করবে এরকম হতে পারে না। পলিটিক্স তো সবার জন্য, আর এটা যত ছড়াবে তত ভালো। সেখানে সিনেমা আর্টিস্ট আসতে পারে, খেলোয়াড় আসতে পারে, গায়ক গায়িকা আসতে পারে, শিক্ষক আসতে পারে, কবি আসতে পারে, সাহিত্যিক আসতে পারে। এটাই তো পলিটিক্স। সব জায়গায় প্রতিনিধি থাকবে। আচ্ছা রাজুদা, একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূল থেকে ভাঙনটা তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে কম। আপনি কি দেখছেন, কারণটা কি? আমার জানা নেই কোথায় কম আছে। আপনি বলুন দক্ষিণবঙ্গে কেন এইটার একটা আপনি ভাঙনের কথা বলতে গেলে এখন ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, যে দেখুন বুথ স্তরের নেতা আছে, তারপরে আমাদের টাউন স্তরের নেতাও তাদের কোনো বা বিধানসভা স্তরের নেতা আছে, তারপরে লোকসভা স্তরের জেলার নেতা আছে, এরকম আছে। আর আপনি যদি দেখেন জেলার নেতার নিচের তলায় তো তৃণমূল ফাঁকা হয়ে চলে গেছে। নিচের তলায় তৃণমূল কংগ্রেসের কিছু নেই, ম্যাক্সিমামটা আমাদের দিকে যোগদান করে দিয়েছে। সিপিএম নেই, কংগ্রেসকে তো দেখাই যায় না, মাইক্রোস্কোপে খুঁজতে হবে। তাই জন্য দেখুন, একজন বড় মাথা জয়েন করা মানে বিরাট কিছু হয়ে গেল এরকম নয়। নিচের তলাটাও দেখতে হয়। যারা ওই সরাসরি আপনার পোলিং বুথের সাথে যারা যোগাযোগ আছে তাদের মাহাত্ম্য কম না, তাদের গুরুত্ব কম না। তারা হয়তো লাইমলাইটে আসেন না, কিন্তু আসল কাজটা একটা এমনও হচ্ছে যে যারা কারো কোনো নেতা আপনাদের নেতাদের কমিটমেন্টের উপরে যারা যোগ দিয়েছেন, তাদের সঙ্গে যে কমিটমেন্ট গুলো ছিল সেগুলো পুরো হচ্ছে না, তারা নিজেদের দলকর্মীদের কাছে মার খাচ্ছেন, এমনও একটা অভিযোগ আছে বাঁকুড়া পুরুলিয়ার। আমার জানা নেই এরকম কোথায় হয়েছে। আর বিজেপি কাউকে কোনো কমিটমেন্ট নিয়ে জয়েন করায় না, কোনো কমিটমেন্টের ভিত্তিতে কাউকে বিজেপি জয়েন করায় না। আসবে, কাজের লোক হলে কাজ পাবে। আমরা কাজ দিয়ে দিচ্ছি সবাইকে। শুভেন্দু দা আসার পর থেকেই কাজ করছেন, রাজীব দা আসার পর থেকেই কাজ পেয়ে যাবেন। যারা যারা এসছে দেখুন আপনারা, যারা পারফর্মার আছে তারা কাজ পাবেন, কোনো অসুবিধা নেই, সবাইকে কাজে লাগাবো আমরা। না, কিন্তু এইখানে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমাদের এইখানে আসানসোলের সাংসদ সেলিব্রিটি সাংসদ আর কি, উনি রাস্তায় নেমে কাজ করতে ওনার দ্বিধাবোধ করেন এবং ওনার রাজ্য সভাপতির সঙ্গেও একটা ডিফারেন্স আছে এই ব্যাপারে। এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু গোষ্ঠী কন্ট্রোলটা কেন, মানে আপনাদের দলেও কেন হবে, এরকম একটা অভিযোগ উঠছে। এখন আমাদের দলে কোনো গোষ্ঠী ফোষ্ঠী নেই, আমাদের একটাই গোষ্ঠী, পদ্মফুলের গোষ্ঠী। গোষ্ঠী কন্ট্রোল যদি বলেন, তো পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস পিএইচডি করে দিয়েছে। আমি একটা করে উদাহরণ দিয়ে দিতে পারি আপনাকে। সব থেকে বেশি রাজনৈতিক খুন কে হয়েছে? এই পশ্চিমবাংলায় হয়েছে। যারা সরকার চালাচ্ছে তাদের নেতারা সব থেকে বেশি খুন হয়েছে। সেখানে বিধায়ক বাদ যায়নি, সেখানে চেয়ারম্যান বাদ যায়নি তৃণমূলের, সেখানে পঞ্চায়েত প্রধান বাদ যায়নি, জেলা পরিষদ সদস্য বাদ যায়নি। একটার পর একটা খুন করেছে। কারা খুন করেছে? তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। কাদেরকে আপনি গোষ্ঠী কন্ট্রোলের কথা বলছেন? ও তো পিএইচডি তৃণমূল কংগ্রেস করেছে। আমাদের কোনো গোষ্ঠী কন্ট্রোল টন্ডল নেই, সব এক হয়ে লড়ছে। বাবুল্লা যা কাজ করেছে আসানসোলের জন্য, দ্বিতীয়বার এমনি জিতে চলে এলো। রাস্তায় নামে না বাবুল সুপ্রিয়। আসানসোলের মানুষ তাহলে বোকা? আসানসোলের মানুষ কিচ্ছু জানে না। আমাদের কথা আমি বলছি না, আমি মানুষ ভোটটা কে দেয়? আমাদের তো একটা ভোট, মানুষ তো ভোট দেয়। তার মানে যারা এই কথাগুলো বলছে আসানসোলের মানুষকে তো তারা অপমান করছে। বাবুল সুপ্রিয় কাজ করেনি? বাবুল সুপ্রিয়কে যদি কাজ করতে দেওয়া হতো, আজকে তৃণমূলের নেতারা সেই কাজগুলো রুখেছে। তিনি ওই আসানসোলের মানুষজন, একদম গরিব থেকে গরিব মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, তার কাজগুলো রুখে দেওয়া হয়েছে। আজকে বাবুল সুপ্রিয়কে যদি প্রকৃতভাবে ফ্রি হ্যান্ড দিয়ে কাজ করতে দেওয়া হতো, তাহলে ওই ভোটের মাধ্যমে দ্বিগুণ হতো দেখতে। আজকে যারা এইসব কথা বলে বেড়াচ্ছে তারা আসানসোলের মানুষকে অপমান করছেন, আর কিছুই করছেন না। আচ্ছা রাজুদা, একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাইছি। আজকের ডেটে আপনার শুভেন্দু দা এবং কি নাম হচ্ছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা ব্যক্তিগত স্তরে পৌঁছে যাচ্ছে না? রাজনীতিতে কি কুকথা খুব জরুরি? এবং আপনার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে সময় সময় যে আপনি পুলিশকে মারতে বলছেন, অমুক নেতাকে মারতে বলছেন। বারাবণীর ঘটনা, তার মানে ঘটনার একটা দৃষ্টান্তও থাকতে পারে যে ওইখানেও আপনাদের কর্মীরাও
মানে এই হিংসা এই আর এবং এই কুকথা রাজনীতিটাকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখুন, আমরা কুকথায় বিশ্বাস করি না, আর আমরা কুকথা বলিও না। ব্যক্তিগত আমি আলোচনা, কোনোদিন বলিনি ব্যক্তি যে আক্রমণ। আমি কোনোদিন বলিনি যে পুলিশকে মারো, হ্যাঁ, কোথাও দেখাতে পারবেন না। অন রেকর্ড আমি যা কথা বলি আপনি কোথাও দেখাতে পারবেন না পুলিশকে মারো। তো এক শ্রেণীর পুলিশ, এক শ্রেণীর, আমি বারবার বলছি, দেখুন পশ্চিমবঙ্গের সমস্যা কোথায় হয়ে গেছে, দক্ষ পুলিশকে কাজ করতে দেওয়া হবে না। শুধু যারা কাটমানি খাবেন, তোলাবাজি করবেন, তৃণমূলের দালালি করবেন, তাদেরকে সামনের সারিতে দিয়ে দেওয়া হবে। তার ফল কি হবে? তার ফল সিস্টেম পুরো ভেঙে পড়বে, পুরো সিস্টেম ভেঙে পড়বে। আজকে আপনি কল্পনা করুন, আমাদের রাজ্যে একটা নির্বাচন হলো, কলকাতার সিপি তখন ছিলেন সৌমেন বাবু, তিনি দক্ষতার সাথে কাজ করেছিলেন, তার রেজাল্ট কি পেল? তাকে সরিয়ে দেওয়া হলো, মমতা ব্যানার্জি তাকে সরিয়ে দিল। মেসেজটা মমতা ব্যানার্জি কি দিচ্ছে? তোমার দক্ষতার দরকার নেই, তোমার আমার চাটুকার দরকার আছে। সেই চাটুকারিতা করতে গেলে আজকে বলুন তো, আজকে এই দক্ষিণবঙ্গের কথা বারবার বলছেন, পুলিশের আজকে কি দুরবস্থা চিন্তা করে। আজকে এখানে কয়লা, এখানে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, আয়রন ওর মাফিয়া, আর আজকে দেখছেন সিবিআই কাদের ডাকছে? এই সরকারের এই পুলিশদের ডাকছে। লজ্জার না? লজ্জার না? একটার পর একটা অফিসারকে ডাকছে, এই গরু পাচার কাণ্ডে বলো। অফিসারদের কি করার থাকে? অফিসার যদি বলে যে এগুলো বন্ধ করে দেবো, বন্ধ করে দিতে পারে। কেন পারবে না? কেন পারবে না? একটা পুলিশ অফিসারের ক্ষমতা জানেন আপনি? আজকে এই কলকাতা পুলিশ বা বাংলার পুলিশকে তো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। উড়ে এসে কেউ কাজ করেছিল? এই বাংলার পুলিশরাই তো কাজ করেছিল। কিন্তু তাদের যে চিন্তা, সেই চিন্তাটাকে ডাইভার্ট করে দিয়েছে একটা সরকার, এবং এক শ্রেণীর, আমি বারবার বলছি, আপনি কল্পনা করুন পুলিশের সামনে দাঁড়িয়ে বিজেপির কার্যকর্তা নয়, বিরোধী কার্যকর্তা, তাদেরকে তৃণমূলের গুন্ডারা কুচিয়ে কুচিয়ে খুন করছে। একটা ধরা পড়েছে? একটাকেও ধরা পড়েছে? আজকে বিরোধীরা র্যালি করবে, বিরোধীরা মিছিল করবে, মিথ্যা কেস, মামলা। তা সেই পুলিশ যারা, আজকে মমতা ব্যানার্জি তখন নন্দীগ্রামে যে আন্দোলন হলো, গুলি খেয়ে মরে গেল, কারা মরল? তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সাধারণ মানুষ মরল। আজকে যুব কংগ্রেসের সময় মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিল, রাইটার্স বিল্ডিং ঘেরাও, পুলিশের গুলিতে মারা গেল তো কংগ্রেস কর্মীরা। সেই পুলিশ অফিসারদের কি হলো? খালি তদন্ত চলছে, প্রমোশন পেয়ে গেলেন তারা। তা আমরা বারবার যেটা বলছি, যদি এরকম কেউ দোষী পুলিশ অফিসার থাকে, তার বিরুদ্ধে তদন্ত হবে, তারা আদালতে যাবে, আর তদন্তে দোষী সাব্যস্ত হলে যা বিচার ব্যবস্থা, যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা হবে। এটা তো পরিষ্কার, চলতে পারে না, চলতে পারে না। আর তাই যেটা কটু কথার রাজনীতি আমরা চালু করিনি। আজকে অনুব্রত মণ্ডল পুলিশকে মেরে দিতে বলছে, আজকে অনুব্রত মণ্ডল মানুষকে মারতে বলছে, নির্বাচন হলেই বলছে পেটাও, ধোলাই করো, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আপনারাও তো বলছেন, আর তার প্রতিফলন দেখুন। আপনার প্রেসিডেন্টও তো বলছে। আমার প্রেসিডেন্ট ওইভাবে কোনোদিন কিছু বলেনি। দেখুন, অনুব্রত মণ্ডলের যে ভাষা, সেই ভাষার সাথে আমাদেরকে মেলাবেন না। আর তারা যদি ভেবে থাকে যে শুধু দাদাগিরি করে, ভয় দেখিয়ে মানুষকে ভোট লুট করে এই প্রক্রিয়া চালাবে, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। কারণ মানুষ এবার গণপ্রতিরোধ করবে, মানুষ গণপ্রতিরোধ করবে। তাই জন্য তাদেরকে আমরা সমঝে যেতে বলছি। আমাদের কোনো কুকথা বলার দরকার নেই, মানুষ আমাদের ভোট দিয়েছে। আচ্ছা রাজুদা, একটা কথা বলুন তো, এখন কি মানে পশ্চিমবাংলায় দুটো দলই আছে? শুনলাম যে সিপিএম আর কংগ্রেসেরও নাকি ভোট চুক্তি হচ্ছে, তাদেরকে আপনি কোথায় পাচ্ছেন? আপনি কিভাবে দেখছেন তাদেরকে? দেখুন, জোটের রাজনীতি তারা নিয়ে আসছে, কিভাবে দেখছেন? আপনারা আলাদা করবেন না, সিপিএম আর কংগ্রেস আর তৃণমূল যদি আলাদা ভাবে, একদম আলাদা করবেন না। আমি আপনাকে এক কথায় বলে দিচ্ছি এই অবস্থান কি আছে। পশ্চিমবঙ্গে 3টে তৃণমূল কংগ্রেস আছে। একটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল, একটা হচ্ছে সূর্যকান্ত মিশ্র তৃণমূল, আর একটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল। আর এই 3 তৃণমূলের সাথে বিজেপির লড়াই, আর আমরা তার জন্য প্রস্তুত আছি। কিন্তু সিপিএম এই কথাটা যেটা আপনি বলছেন, সিপিএমও তাই বলছে যে তৃণমূল আর কিন্তু বিজেপি এক, সিক্কা কা দো পেহলু।
এটা তো সিপিএম এর পুরনো স্লোগান, এটা নতুন কিছু নয়। হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য হুম, হুম, আজকে সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জিকে ফোন করছে। হুম। পশ্চিমবাংলায় তারা কুস্তি দেখাচ্ছে, হুম। আর দিল্লিতে গিয়ে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব একসাথে বসে দোস্তি করছে। হুম। বাংলার মানুষ মানবে? লোকসভা নির্বাচন আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখেছিলেন, হুম। শীতের সার্কাস, হুম। হাম সব চোরে সব একসাথে এসে দাঁড়িয়ে গেছিল। হুম। মেনেছে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ? সুতরাং তারা মুখে একরকম কথা বলছে, কাজে আর একরকম করছে। তারা নিজেরা, মমতা ব্যানার্জির মন্ত্রী নেতারা এখন সিপিএমকে বলছে আমাদের সাথে আসো, হুম। মুখ্যমন্ত্রী নিজে বলছেন সিপিএমকে আমাদের সাথে আসো। এটা তো পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল যাচ্ছে, মমতা ব্যানার্জির পায়ের নিচে এখন মাটি নেই। তাই জন্য আপনি বলুন না আজকে বাঙালি বাঙালি করে যাচ্ছে। মমতা ব্যানার্জি এত ইমেজ, এত কাজ করেছে, প্রশান্ত কিশোরকে কি কাজে লাগবে? আবার কাজে লাগাবে। এত লুট করেছে সারদা নারদার থেকে, সেখান থেকে টাকাটা দাও। আমার আপনার ট্যাক্স পেয়ারের 400-500 কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে দিয়েছে। নির্বাচনে জিততে হবে। স্বয়ং ভগবান এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে। কিন্তু প্রশান্ত কিশোর তো আলাদা গণিত বলছেন যে আপনারা নাকি 70-এ লড়বেন, ওরা 100-তে লড়বে, তো কি করে পারবেন আপনারা? দেখুন, প্রশান্ত কিশোর তো আর তৃণমূলের নেতা না, আমি জানি তৃণমূলের নেতা কিনা। তিনি জেডিইউর নেতা ছিলেন। তিনি তৃণমূলের যদি নেতা হতো আমি তার কথার উত্তর দিতাম। তিনি যদি তৃণমূলের নেতা হিসাবে আমাকে এখানে বলতেন বা কোথাও কিছু রাখতেন, তাহলে আমরা তার সেইভাবে উত্তর দিতাম। আমি তো ওনাকে তৃণমূলের নেতাই মনে করি না। তিনি টাকা নিয়েছেন, তিনি কর্মচারী, আর সে প্রাইভেট লিমিটেডের হয়ে কাজ করছেন। স্বাভাবিক আছে, যার থেকে টাকা নেবে তিনি তার প্রচার করবে, এটা স্বাভাবিক। তিনি তো এখান থেকে টাকা নিয়ে আর বিজেপি সিপিএমকে এগিয়ে রাখবেন না, তিনি তার কাজ করছেন। বাংলার মানুষ বাংলার কাজ করবে, কোনো চিন্তা করবে না। আমি তো আপনাকে বারবার বলছি, প্রশান্ত কিশোর কেন, পৃথিবীর কোনো শক্তি মমতা ব্যানার্জিকে এবার আটকাতে পারবে না, বাঁচাতে পারবে না। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, নিশ্চিত হয়ে গেছে। এইটা আপনাদের মানে এখন আপনারা ধরে নিয়েছেন যে এটাই হবে, আর যদি পাল্টাটা হয়ে যায়? আপনারা তো এই জিনিসটা দিল্লির ক্ষেত্রেও বলেছিলেন যে কেজরিওয়াল যাচ্ছে, বিজেপি আসছে, কিন্তু কেজরিওয়াল আবার কিন্তু পূর্ণ বহুমত নিয়ে সরকার গড়লেন। যদি সেই রকম হয় তাহলে সেটা কি সম্ভাবনা আপনি একদম দেখছেন না? দেখুন, আমাদের কাছে এখন অবধি যা ফিজিক্যাল রিপোর্ট আছে, আপনি প্রত্যেকটা দিক বিচার করেন। আমি তো কেজরিওয়ালের একটা ছোট্ট রাজ্য, আর এখানে পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, অনেক বড় ব্যক্তি, এখানে অনেক ভাষাভাষী আছে, এখানে অনেক ধর্মাচরণ হয়, বিভিন্ন বিষয় আছে। আর আপনি সেই ক্ষেত্রে আপনি যদি বিচার করেন, আপনি লোকসভা নির্বাচনটা একটা ইন্ডিকেশন, পঞ্চায়েত একটা ইন্ডিকেশন পুরো ক্লিয়ার পেতেন, ঠিক, কিন্তু পঞ্চায়েত তো নির্বাচন করতে দিল না। ওই অবস্থাতেও দেখুন বিজেপি কোথায় গেছে, খুন হয়েছে, খারাপ হয়েছে, আমাদের মেরেছে, ধরেছে, নমিনেশন দিতে যায়নি, যেখানে সুযোগ পেয়েছে সেখানে বিজেপি জিতে এসেছে। মানুষের ক্ষোভ বিক্ষোভ এই জায়গায় ছিল। তারপর আপনি লোকসভা নির্বাচনটা পেলেন, লোকসভা নির্বাচনে আপনি কল্পনা করতে পারেন আরামবাগের মতো সিটে বিজেপি জিতে গেছে। আমরা তো এখনো বলছি জিতে গেছে, ওখানে লাস্ট পার্টে যে কাউন্টিং গুলো হলো না তার জন্য মামলা চলছে, আর ওই কাউন্টিং গুলো হলে আমরা আরামবাগেও জিততাম। না, এটা তো ধরুন একটা অভিযোগ, সেটা তো আজকে তেজস্বী যাদবও বলছে যে আমরা 20টা সিটে জিতেছিলাম, আপনাদের বিরুদ্ধে অভিযোগ। এই পলিটিক্যাল অভিযোগ তো থাকবে, কিন্তু না, 20টা সিটে জিতেছিল, অভিযোগ করলে তো হবে না, ওখানে তো কাউন্টিং হয়নি, এরকম অভিযোগ করতে পারবে না। আর আমরা তো বলছি কাউন্টিং হয়নি এখানে, আমরা এখনো বলছি লোকসভায় ফ্রি অ্যান্ড নির্বাচন হয়নি। আজকে যে যুবরাজের কথা বলা হচ্ছে, ডায়মন্ড হারবারে কি নির্বাচন হয়েছে? মানুষ ভোট দিতে পারিনি ওখানে, 350-400 ভোটে মানুষ ভোট দিতে পারেনি ওখানে। নির্বাচন হয়েছে ওখানে, প্রহসন হয়েছে। কলকাতার বহু ভোটে মানুষ ভোট দিতে পারেনি। বীরভূমে কি ভোট হয়েছে? ভোট করতে দেওয়া হয়নি বীরভূমে। তাহলে এইটার পুনরাবৃত্তি হবে না, তার জন্য কি পরিকল্পনা আপনাদের? দেখুন, মানুষ, আমাদের শক্তি বেড়েছে। তাহলে রাজ্যপাল এত কথা বলছেন কেন? রাজ্যপাল তো দেখুন, আমি রাজ্যপালের প্রবক্তা নই। রাজ্যপাল এই রাজ্যের হেড অফ স্টেট আছে, প্রধান আছে, তার দৃষ্টিতে, তার নজরে তিনি যেটা দেখছেন তিনি সেই কথা বলছেন, এটা বাস্তব কথা সেটা বলছেন। মানুষ তো বিশ্বাস করছে,
রাজ্যপাল তো মানুষের জন্য কথা বলবে, রাজ্যপাল তো সংবিধানকে রেখে কথা বলবে। আপনি দেখেন রাজ্যপাল সংবিধানের বাইরে গিয়ে কোথায় কথা বলেছে? আপনি কোথাও দেখাতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না। যেখানে যেখানে অনাচার হচ্ছে, দুরাচার হচ্ছে, সেখানে সেখানে রাজ্যপাল রেজিস্ট করছে, প্রোটেস্ট করছে। তখন রাজ্যপালকে বেনজিরভাবে আক্রমণ করা হচ্ছে। এটা শিষ্টাচার নয় বাংলার বুকে, বাংলার এটা শিষ্টাচার নয়, বাঙালির এটা শিষ্টাচার নয়। বাঙালি সকলকে সম্মান করে, বাংলার সংস্কৃতি আলাদা, কিন্তু এই সংস্কৃতিটাকেই এখন পাল্টে দিয়েছে। খুন খারাপি, রাহাজানি, মার্ডার, ক্রিমিনাল, শুট আউট, কী সব কথা শুনছি আমরা। বাংলায় শুট আউট কোনোদিন শুনেছেন? দিদির ভাইয়ের আমদানি করে দিয়েছে। চিন্তা করুন কোথায় গেছে বাংলা। তাই জন্য বাংলার মানুষ এখন ক্ষোভে ফুঁসছে। দেখুন, বাংলার মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, যেটা দীর্ঘদিন ধরে এই বাংলার বুকে, পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠিত করতে পারা যায়নি। তাই জন্য ভারতীয় জনতা পার্টি, আপনি বিহারের কথা বললেন, আপনি এনডিএ সরকার আসার আগে, নীতিশ কুমার আর বিজেপি সরকার আসার আগে আপনি কল্পনা করুন তো বিহারের চিত্রটা। একটা নির্বাচনকে কেন্দ্র করে কতগুলো খুন হতো, একদম কতগুলো জাতি দাঙ্গা হতো, কত মা বোনের ইজ্জত চলে যেত, কটা বুথে রিগিং হতো, খুনি মারামারি, কে জিতলো না জিতলো কেউ খবর রাখতো না। মিডিয়া খালি ঘুরে বেড়াচ্ছে কত খুন হলো, কত মার্ডার হলো, কোথায় গোষ্ঠী সংঘর্ষ হলো। আর এবার আপনি বলুন ডিফারেন্সটা দেখুন, দুটো টার্ম, ব্লাডলেস একটা খুন হয়েছে, একটা মায়ের কোল খালি হয়েছে। বিরোধীরা একটা প্রথমে বলতে পেরেছে যে রিগিং করেছে, ভোট লুট করেছে, বিরোধীদের মেরেছে। এটাই পার্থক্য বিজেপি আর আলাদা পার্টি। আর ওই নির্বাচন আমরা এইখানে প্রতিষ্ঠা দেবো, ওই গণতন্ত্র আমরা পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা দেবো। উত্তরপ্রদেশের একই ঘটনা। উত্তরপ্রদেশে তো অভিযোগ আছে, ভুরি ভুরি অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। নির্বাচনের সময় দেখান, আগেকার নির্বাচন বলুন, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদবের সময় একই কাণ্ড বিহারের মতো। আর এখন বিজেপি তো বিরোধী শূন্য করে দিচ্ছে, মানে ওখানে তো শুট আউট করে দিচ্ছে সরকারি ভাবে। কোথায় শুট আউট করছে? ইউপির কথা, আইন কানুন নেই কিছু, তাহলে মানে আইন কানুন নেই, অভিযোগ। কিন্তু অভিযোগ করলে কি হবে? বিরোধীরা তো অভিযোগ করবে। দেশে কি আইন কানুন নেই? অত সহজে বললে হয় না, দেশে আইন কানুন আছে। আপনি উত্তরপ্রদেশের অবস্থা বলুন তো, জঙ্গল রাজ ছিল তো উত্তরপ্রদেশ অখিলেশ যাদবের সময়, একই কারবার। বাংলার ওপরে একই কারবার ওখানে, কিন্তু ঠান্ডা করে দিয়েছে সরকার এসে। মানে যারা মানে আপনার সঙ্গে সহমত হবে না তাদেরকে ঠান্ডা করে দিতে হবে, এটাও তো কোনো ডেমোক্রেসি। পলিটিক্যাল মার্ডারটা কোন পলিটিক্যাল লোকটা? যত অল্প সংখ্যক লোকেরা আছে তারা তো ত্রাহিমাম করছে ইউপিতে। আজকে ডক্টর কাফিল কি আপনি মনে করেন যে উনি একটা টেরোরিস্ট? ওনার বিরুদ্ধে তো রাষ্ট্রীয় সুরক্ষা কানুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটাও তো একটা ভিন্ডিকটেড পলিটিক্স তো হচ্ছে। পশ্চিমবঙ্গে কারা ক্ষমতা আছে? পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছে। হ্যাঁ, কতগুলো সংখ্যালঘু খুন হয়েছে বলুন? সব থেকে বেশি খুন হয়েছে সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গে, সব থেকে বেশি খুন হয়েছে। আমরা পলিটিক্যাল হতে পারে, কিন্তু সরকারি ভাবে পুলিশের হাতেও খুন হয়েছে। এখানে উদাহরণ আছে। এখানে তাহলে পুলিশ কি করছে? এখানে মহিলা কমিশনকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, এসসি কমিশন চাইলেও ইনঅ্যাক্টিভ। কি হয়েছে এখানে? কিচ্ছু হয়নি, সব চেপে দেওয়ার খেলা হচ্ছে। কিছু হলেই খালি উত্তরপ্রদেশ দেখাচ্ছে, হাতরাস নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে। একটার পর একটা যে মা বোনের ইজ্জত চলে গেল, এখানে লজ্জা করে না মুখ্যমন্ত্রী? আজকে আমি ছিলাম ওখানে, রাজবংশী একটা বাচ্চা মেয়েকে যেখানে রেপ করে দিয়ে খুন করে দেওয়া হলো। ধরল কাকে জানেন? তার বাবাকে আর তার ভাইকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে চলে গেল। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন, পাশেই রাজগঞ্জে আমার সংখ্যালঘু বোনকে এবং একটা মহিলাকে রেপ করে খুন করে দেওয়া হলো। একবার যেতে পারলেন না 10 কিলোমিটার দূরে, আর এখানে হাতরাস নিয়ে মিছিল করছে। মানুষ দেখুন ধরে ফেলেছে এগুলো। শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করলে চলবে না। আপনি যদি হাতরাসেও হাঁটতে পারেন, তাহলে আপনাকে কামদুনি নিয়েও হাঁটতে হবে। বাংলার মানুষ এটাই দেখতে চায়। কেন হবে এখানে একটার পর একটা? দেখুন, আর জাস্টিফাই দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের মাথা নত করে দিচ্ছে, বলছে কিচ্ছু হয়নি। পার্কস্ট্রিটের ঘটনা মনে আছে আপনাদের? সাজানো ঘটনা, নাটক, ভদ্রমহিলা মরেই গেলেন, মারা গেল। আর যিনি বললেন, একজন মহিলা
পুলিশ IPS, অফিসার, দময়ন্তী সেন। মনে আছে আপনার? আমার সব মনে আছে। মনে আছে তো? হুম। তিনি বললেন যে না এখানে রেপ হয়েছিল, মুখ্যমন্ত্রী কি ব্যবহারটা করলে, তাকে ট্রান্সফার করে দিল। মানে আমি যেটা বলতে চাইছি রাজুদা, যে আপনাদের যদি হাইপোথেটিক্যালি বলছি, যদি রাজত্ব আছে তাহলে এগুলো কিছুই হবে না, তাই তো? দেখুন, আমরা তো বলছি সমাজে এক শ্রেণীর মানুষ থাকে, এটা সারা পৃথিবীতে আছে, কিন্তু কাউকে যদি আপনি তার বিরুদ্ধে শাস্তি না নেন, সাজা না নেন, আপনি এতগুলো রেপ হয়েছে, কটা অ্যারেস্ট হয়েছে দেখান আপনি আমাকে। এতগুলো মার্ডার হয়েছে, কটা অ্যারেস্ট হয়েছে? কি ব্যবস্থা নিয়েছে সরকার, কি ব্যবস্থা নিয়েছে মুখ্যমন্ত্রী? আপনাকে তো দেখাতে হবে। তাহলে ভয় পাবে কেন আপনাকে? আপনি তৃণমূল কংগ্রেস করবেন বলে সব ছাড়, এ তো চলতে পারে না। তাই জন্য এইসব বেড়ে চলেছে। রাজুদা, 2-3টে সময় হয়ে গেছে, আপনি অনেক দূর থেকে আপনাকে যেতেও হবে। 2-3টে ছোট ছোট ব্যাপার। মতুয়ারা কি গলায় ফাঁস হয়ে গেল আপনাদের? মতুয়ারা গলার ফাঁস হবে কেন? তারা তো ভারতবর্ষের পবিত্র নাগরিক হবে। না মানে তারা আমাদের মাথার মুকুট। হ্যাঁ, মানে এখন তো মানে মাথার মুকুট হয়ে গেছে। এই জন্য কি হোম মিনিস্টার নিজের মানে এটা পিছিয়ে দিচ্ছেন, মানে ফেস করতে হবে বলে? মাথার মুকুট মতুয়ারা হবে ভারতবর্ষে, বাংলার মাথার মুকুট ছিল, আছে, থাকবে। মানে এনআরসি সিএ হচ্ছে, তাহলে এনআরসি আমরা কিছু বলিনি, সিএ তো হয়েই আছে, সেটা পাস হয়ে যাবে। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যেরকম প্রশান্ত কিশোর বলছেন 30-70-তে মানে 30% সিকিওর আছে, সেরকমই মুখ্যমন্ত্রী কিন্তু হিন্দিভাষী সমাজদেরকে অনেক গুরুত্ব দিচ্ছেন, এবং কিছু কিছু সিটে তারাও কিন্তু একটা ফাইনাল মানে একটা কি বলে ওটাকে, একটা নির্ণায়ক জায়গাতে আছে। তো তাদের জন্য আপনাদের কি প্ল্যানিং? মানে তাই জন্য কি জিতেন্দ্র তিওয়ারির উপরে কোনো আক্রমণ হচ্ছে না? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা সকলকে না 130 কোটিকে প্রধানমন্ত্রী বলে বারবার, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, ও তো আছে। আমরা 130 কোটিকে ভারতবাসী মনে করি। ঠিক। হিন্দু, মুসলিম, শিখ, জৈন, অমুক তমুক, এই আমরা মনে করি না। আর এই মনে করে 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 দেশটার বাটোয়ারা হয়ে গেছে, সমাজের বাটোয়ারা হয়ে গেছে। হিন্দি ভাষাভাষী আমার কি দূরের লোক? আমি বাঙালি যে আমার কাছে, যারা পশ্চিমবাংলায় থাকে হিন্দি ভাষাভাষী, তারাও একই গোত্রে পড়ে, ঠিক আলাদা কিছু হলো? তার জন্য আলাদা কিসের প্ল্যানিং থাকবে? সে বাঙালি যা পাবে সেও তো তাই পাবে। আচ্ছা, আমরা তাদেরকে এক দেখি, আমরা তাদেরকে ভোটের বাক্সে ওই ভোটার হিসেবে দেখি না। মানে তুষ্টিকরণ বলে কিছু নেই আপনাদের? করতে যাবো সব এক তো আমরা। আমাকে এটা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে খাটে। আমার প্রচুর, আমি তো খেলাধুলো করতাম, আমার প্রচুর প্লেয়ার বন্ধু আছে, তারা জিজ্ঞেস করে ভাই তোদের আমাদেরকে নিয়ে, মুসলিমদের নিয়ে তোদের নীতি কি? আমি বললাম ভাই আমাদের কোনো তোদেরকে নিয়ে নীতি নেই, সংখ্যা লঘুদের নিয়ে আমাদের কোনো নীতি নেই। কারণ আমরা বিশ্বাস করি জাস্টিস ফর অল, অ্যাপিসমেন্ট ফর নান। প্রধানমন্ত্রী দেখুন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আজকে প্রধানমন্ত্রী যে স্কিম গুলো করেছে, একটা একটা করে বলুন আপনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা হিন্দুরা পাবে, মুসলিমরা পাবে না। আয়ুষ্মান ভারত শিখরা পাবে, হিন্দুরা পাবে না। আজকে জনধন অ্যাকাউন্ট মা বোনেরা আছে, ওখানে এক শ্রেণীর মুসলিমরা পাবে, মেয়েরা পাবে, আর কেউ পাবে না? এরকম হবে? সবাই পাবে। প্রত্যেকটা ভারতবাসী যারা আছে, গরিব আছে, সাধারণ মানুষ আছে, যার যার পাওয়ার তারা পাবে। এখানে কোনো হিন্দু ভাষাভাষী, বাঙালি, মুসলিম, খ্রিস্টান, এ কোনো জায়গা নেই এখানে দেখার। আর আমরা ওটাতেই বিশ্বাস করি। আর সেই বিশ্বাসটার উপরে নরেন্দ্র মোদী আজকে দেশকে এই জায়গায় নিয়ে গেছে। 130 কোটি মানুষের আশীর্বাদে আজকে ভারতবর্ষ 1 নম্বরে জায়গায় যাওয়ার যে প্রচেষ্টা নরেন্দ্র মোদী করছে, সেই জায়গায় দাঁড়িয়েছে। তাই জন্য আমরা বিশ্বাস করি, মানুষ আমাদের উপর বিশ্বাস রাখছে। আর যারা এরম ভেদাভেদ, হিন্দি, মুসলিম, খ্রিস্টান, বাঙালি, নন বেঙ্গলি, এসব যারা করার চেষ্টা করছে, মানুষই তাদেরকে ডোবাবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। একদম শেষ প্রান্তে এসে রাজুদা আপনাকে বলবো যে আমাদের দর্শকের জন্য আপনি যদি কিছু বলতে চান আর কি, এক্সপ্রেস নিউজের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে,
অনুষ্ঠানটা শেষ করব। আমি প্রথমেই এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ দেবো আমাকে এখানে আনার জন্য। আজকে প্রথম শো হচ্ছে আপনাদের। দ্বিতীয় হচ্ছে যে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে রাঢ়বঙ্গের মানুষ বা দুর্গাপুরের মানুষ, আমি যুব সমাজের কাছে বিশেষ করে বলবো যে দেখুন, এই অঞ্চলটায় একটা টেরর অঞ্চল হয়ে গেছে, যেহেতু কয়লা, বালি, আয়রন ওর এরকম একটা টেরর এরিয়া হয়ে গেছে। আর এর থেকে আমরা আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর যারা যুব সমাজ আছে, এখানে যে বিভিন্ন কল কারখানা ছিল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বহু জায়গায় চলছে না, বহু জায়গায় দাদাগিরি চলছে, তা আমরা পশ্চিমবাংলায় দেখুন বেকার যুবকরা, যুবতীরা যারা আছেন, যারা করোনার সময় দেখেছেন যে বাইরে গিয়ে কাজ করার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে যেতে চেয়েছিল, আমরা একদম আপনাদেরকে আমাদের ম্যানিফেস্টোতেও থাকবে যে দুর্গাপুরের মানুষ যাতে দুর্গাপুরেই কর্মসংস্থান করতে পারে, আসানসোলের যুবকরা যাতে আসানসোলেই কাজ করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা জোর দেবো। এবং আমরা প্রত্যেকটা যুবক যুবতীর মুখে হাসি ফুটাতে পারি। সাথে সাথে তো যা যা বিষয়গুলো আছে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে আরম্ভ করে এই বিষয়গুলো তো সবই আছে, কিন্তু এই বিষয়গুলো আমরা বেশি করে জোর দেবো। আর যেহেতু দুর্গাপুর শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলকে যাতে একদম ডেভেলপ করে আগের থেকে আরও ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারি, সেটাই আমাদেরকে একদম প্রাধান্য থাকবে। এটাই আপনাদেরকে বলতে পারি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ আজুদা, থাকুন। অশেষ ধন্যবাদ। শিল্পাঞ্চলের মানুষ নিজের পরিচয়টা শিল্পাঞ্চলবাসী হিসাবে পায়, তার জন্যে যে ডেভেলপমেন্টের আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদেরও শুভেচ্ছা রইল। আপনাদের ভালো হোক এবং সময় সময় আপনারা এক্সপ্রেস নিউজে সময় দেবেন এবং আপনাদের কথা বলবেন, সাধারণ মানুষের কথার জবাব দেবেন, এটাই আপনাদের কাছে কাম্য। আরেকবার এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আপনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।